নমস্কার, স্টুডিওতে আমি সুপ্রিয়া। আজকে আমাদের সোজকথার অনুষ্ঠানে আমাদের অতিথি রয়েছেন সন্দিকৈ মহাবিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর শান্তশ্রী মল্লিক ভূঁইয়া। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সোজকথা অনুষ্ঠানের বিষয় হচ্ছে নারী নিরাপত্তা বিষয়ে আমরা কথা বলবো। নারীর ক্ষমতায়নই কি শুধু নারীর অধিকার, নাকি নারীর অগ্রগতির জন্য আরও বেশ কিছু প্রয়োজন রয়েছে? নারীর পুরুষের সম অধিকারে দেখা গিয়েছে ভারতবর্ষ কতটুকু এগিয়েছে সে বিষয়ে আমরা আলোকপাত করব। দেখা যাচ্ছে যে স্বাধীনতার ৭৮তম বৎসর পার হওয়ার পরও দেশ স্বাধীন হলেও নারী পুরুষতান্ত্রিক সমাজে কোথাও না কোথাও এখনও পিছিয়ে রয়েছে, এবং নারী কি সেই পরিমাণে সমমর্যাদা পেয়েছে এবং নারী কি স্বাধীন হয়েছে সেই বিষয়ে প্রসঙ্গত একটি ঘটনা উঠে আসছে। গত ৯ আগস্ট কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে যে প্রশিক্ষণার্থী সেখানে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা সংঘটিত হওয়ার পর দেখা যাচ্ছে গোটা দেশ সেটা নিয়ে এবং সে কলেজে কলকাতা কর মেডিকেল হাসপাতাল কলেজ সন্দীপ ঘোষ তিনি প্রথমেই সে ঘটনাটিকে তিনি আত্মহত্যা বলে পরিবারকে জানান, এবং সেটা নিয়ে দেখা যাচ্ছে এক বড় রহস্য। এবং সিবিআই তদন্ত করার পরও তিনি এখনও মুখ খুলছে না। গত ৩ দিন ধরে সন্দীপ ঘোষকে সিবিআই তদন্ত করছে এবং তদন্ত করার পর তিনি মুখ খুলছেন না, এবং গতকালই সেই ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সুপ্রিম কোর্ট সেই কলকাতা আরজি কর হাসপাতালের সেই ধর্ষণ ও খুনের ঘটনার নিন্দা জানিয়েছেন এবং চিকিৎসকদের দেখা গেছে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দেন, এবং এই ঘটনা পুলিশের ভূমিকা কোথায় ছিল এই নিয়ে প্রশ্ন তোলেন। এবং দেখা যাচ্ছে এই নির্মম লজ্জাজনক ঘটনা সংঘটিত হওয়ার পরও সেই পুলিশের ভূমিকা কোথায় ছিল, এবং কলকাতা আরজি কর হাসপাতাল কলেজ ও হাসপাতালে সেখানে নাইট ডিউটিতে সিকিউরিটি গার্ড কোথায় ছিলেন, সেই সমস্ত নারী নিরাপত্তা দেখা গেছে এই যে বিচার ব্যবস্থার ফাঁক রয়েছে, দোষীদের যে সেখানে গ্রেপ্তার করা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, এবং সূত্রের খবর মতে কিন্তু দেখা গেছে এই পুরো বিষয়টা এই ঘটনার সাথে জড়িত তাদের দোষীদের নারকীয় ঘটনার যে এই দোষীদের শাস্তির ব্যবস্থা অতি ধীর গতিতে চলছে আমরা দেখা যাচ্ছে, সেখানে বিচার ব্যবস্থায় অনেক ফাঁক রয়েছে। সেই বিষয়ে কি বলবেন? নমস্কার। এটা খুবই স্পর্শকাতর বিষয়, অন্যতম একটি স্পর্শকাতর বিষয়। আজকের বহুল চর্চিত যে আরজি করের সেই মেয়েটি ডক্টর যে নাকি ৩৬ ঘন্টা ডিউটি করার পর তার সঙ্গে যে অবস্থাটা হলো, শোচনীয় অবস্থা, সেটাতে আমাদের যেটা ক্ষোভের উদ্গীরণ হচ্ছে চতুর্দিকে, শুধু কলকাতা বলে নয়, সমগ্র ভারতবর্ষ এবং বাইরেও দেখেছি বিভিন্ন জায়গাতে যারা ভারতীয়রা আছেন তারা একসঙ্গে সমবেত হয়ে তার জন্য প্রতিবাদ করছেন। এটা সবসময় স্বীকার্য যে আমরা এই একটা কথা, সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে ক্রাইমটা হলো আমাদের দেখতে লাগবে এখানে যেই ক্রাইমটা সেটা রেপ, তাই তো? যে আলোচনায় বসেছি সেটা হচ্ছে রেপ যে হচ্ছে। এবং প্রথমে আমাদের একটা জিনিস বুঝতে লাগবে, আমাদের আলোচনাটাকে আমি প্রথম তোমার যেটা প্রশ্ন সেটাকে আমি 3টে ভাগে ভাগ করছি। যে রেপ যারা করছে সেখানে 3টে ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যারা পর্নোগ্রাফি দেখছে, এটা একটা অ্যাডিকশন, এটা মানো তো অ্যাডিকশন এটা, এবং সেখান থেকে তার যে মানসিকতা জন্মাচ্ছে, এবং ট্রাস্ট মি ওটা মনোবিজ্ঞানীরা বলছেন এবং বিভিন্ন বিশেষজ্ঞরা আলোচনা করে দেখেছেন, বিভিন্ন স্টাডি করে দেখেছেন, দীর্ঘদিন ধরে যদি সেটা দেখা হয় সেই ধরনের অ্যাডিকশনে তুমি কেউ যদি ভুগছে পর্নোগ্রাফি দেখার, ওটা আস্তে আস্তে কিন্তু সেই ভীষণ যে চরম অবস্থাটা যেটা নাকি ডক্টর মমিতার সঙ্গে ঘটলো আরজি কর হসপিটালে, তার দিকে কিন্তু চলে যেতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা যেমন একটা জঘন্য অপরাধের মধ্যে পড়ছে, তার থেকে যে মানসিকতা গ্রো করছে, সঙ্গে সঙ্গে তুমি একটা দেখো, ধরো অনেকে আছে এরকমও আছে 75 ইয়ার্স, 80 ইয়ার্স, 90 ইয়ার্স ওল্ড ম্যান, ঠিক আছে, এদের মধ্যেও কিন্তু সেই মানসিকতা অনেক সময় দেখা যাবে। আমি কিছুদিন আগে আমার সোসাইটিতে একজন বলছেন যে দিদি নিচে নামা যায় না, একজন এরকম বসে থাকেন, উনি এমনভাবে তাকান যেন চোখেই সব শেষ করে দেবেন। সেটাও কি রেপের মধ্যে পড়ছে না? পড়ছে। হ্যাঁ, উনি করতে পারছেন না কেননা ওনার অক্ষমতা, প্লাস ওনার সোশ্যাল যেহেতু ফ্যামিলি আছে, এটা আছে না কথা কি মানে কি বলবো, তোমার অনেকে চরিত্র ভালো রাখে তার ভয়ের জন্য, সোশ্যাল রুলস রেগুলেশন, তার অক্ষমতা, কিন্তু তার মধ্যেও কিন্তু কাজ করছে। এই যে বলছে দিদি আমার দিকে এইভাবে তাকাচ্ছেন, উনি সেই ভদ্রলোক প্রতিনিয়ত, আমি নিচে নামতেই পারি না, উনি বসে থাকেন, যেন আমাকে
ওই এইভাবে তাকাচ্ছে না আমার শরীরের দিকে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দিকে, আমাকে সেখানেই শেষ করছে, সেটা একটা রেপের মধ্যে পড়ছে। মানে অক্ষমতার জন্য করতে পারছেন না, ঠিক আছে, উনি কাপুরুষ, অক্ষমতা এবং সুযোগ পাচ্ছেন না তাই করতে পারছে না, বাট উনার সেই মানসিকতাটাও কিন্তু রেপের মধ্যে পড়ে। এবং তুমি আমরা খুব কিছুদিন আগের কথা একটা আলোচনা হচ্ছিল যেখানে আমরা জানতে পারলাম যে মাননীয় সুপ্রিম কোর্ট থেকেও বলা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো আনন্যাচারাল ওয়েতে সেক্স করা হচ্ছে সেটাও কিন্তু একটা, আমি ভাবি, রেপের মধ্যেই পড়ছে। সব যদি রুলস রেগুলেশন সব যদি ইয়েস বলে সেটা যে তোমার জঘন্য কাজ নয় সেটা নয়, কিন্তু সেটাও রেপের মধ্যে পড়ছে। এখন আমি নেক্সট পয়েন্টে আসছি যে কেন হচ্ছে। এটা হচ্ছে জেনিটাল অ্যাটাক, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা বলছি যৌনাঙ্গে আঘাত করছে, অঙ্গ যেমন হাত পা। এখন আমাকে হয়তো অনেকে প্রশ্ন করতে পারে আপনি কি এটার সঙ্গে এক করে দিয়েছেন, আমি সেটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি ভালো করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। আমরা যতই ভাবি যে আমরা রেপিস্টকে এইভাবে বিভিন্ন ধরনের তাদেরকে আমরা কি বলবো বিচার ব্যবস্থার মাধ্যমে নিয়ে গিয়ে তাদেরকে শেষ করব, কিন্তু তা এই যে মানসিকতা যাদের মধ্যে আছে, পেছনে ফ্যাক্টরি পড়ে আছে, একজনকে শেষ করবে আরেকজন আসবে। তাই তো আরজি কোরের এই ঘটনার পরে আমি একটু আগে, আমরা প্রোগ্রাম শুরু হওয়ার আগেই তুমি বললে যে আরেকটা ঘটনা হয়েছে কলকাতাতে, প্রতিনিয়ত হয়ে চলেছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় থেকেও শোনা গেছে। এখন একটা কথা বলো, 8 আগস্টে যখন এই ঘটনাটা ঘটলো আমাদের কাছে আস্তে আস্তে মোটামুটি আরো 3-4 দিন লেগেছে, তাই তো, পুরো পৃথিবী জানার মতন করে। প্রথমে তো টের পাইনি 2-3 দিন, এরপরে 8 তারিখ থেকে আজকে 21 তারিখ, তাই না? এই কদিনের মধ্যে কি আর কোনো রেপ হয়নি? এই কদিনের মধ্যেই তার পরপরই দেখা যাচ্ছে যে প্রচুর সেই ঘটনা আরও উঠে আসছে। এর আগেও যেহেতু অনেক ঘটনা ঘটেছে, শুধু কলকাতাতেই নয়, মধ্যপ্রদেশ, বিহার, তাছাড়া দিল্লি, মহারাষ্ট্র এবং এমনকি অসমে এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো প্রকাশ্যে আসেনি। এবং শিলচরে গতকালই দেখা গেছে সেখানে সেই শ্লীলতাহানির চেষ্টা করা হচ্ছে। অনেক জায়গায় এমন ঘটনা, অসমে অনেক কেস হয়েছে, বর্ণালী মার্ডার কেস, শ্বেতা আগরওয়ালের কেস, সেগুলো কেসে কোনো সাজা হয়নি এখন পর্যন্ত, দোষীরা মুক্ত রয়েছে এবং সেই যে দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হয়নি, এই ধরনের কর্মকাণ্ডের জন্যই আরও অপরাধ হচ্ছে। এমন যে না, এরকম এক ব্যবস্থা হওয়া উচিত যে তারপর দ্বিতীয় যেন কোনো ঘটনা না ঘটে। ধর্ষণ মুক্ত হচ্ছেই না। একটি ঘটনা প্রকাশ্যে আসার গত 10 দিনের মধ্যে আমরা অনেক খবর পেয়েছি, ধর্ষণের চেষ্টা হচ্ছে, শ্লীলতাহানি। গতকাল বদলাপুর স্টেশনে সেখানেও ধর্ষণের ঘটনার সেই উত্তাল প্রতিবাদ করতে দেখা গিয়েছে। এবং কলকাতার ঘটনা নিয়ে দেখা যাচ্ছে যে প্রতিবাদ 10 দিন ধরে চলছে, শুধু অসমে নয়, অসমের বাইরে এবং পুরো ভারতবর্ষের বাইরেও, বিদেশেও এই নিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছে। কলকাতার শুধু বাংলা জুড়েই নয়, সমগ্র দেশে এর প্রতিবাদ চলছে গত 10 দিন ধরে। কিন্তু এখন পর্যন্ত সে ধর্ষণের ঘটনা থামেনি, তারপরও ধর্ষণ হয়েই যাচ্ছে। সেটা নিয়েও দোষীদের কোনো উপযুক্ত শাস্তি না হওয়ার জন্যই অপরাধীরা এ ধরনের ঘটনা সংঘটিত করতে সাহস পাচ্ছে। এই বিষয়ে কি বলবেন? এই যে এইমাত্র সুপ্রিয়া তুমি বললে যে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে, তাই না? যেমন নাকি একটা কাউকে মার্ডার করা হলো, একটা ঘটনা হলো, একটা মার্ডারের কেস, তারপর আরও মার্ডার হচ্ছে, বন্ধ হয়েছে, তাদেরকে শাস্তি দিলেও বন্ধ হয়েছে। এই জায়গাটা থেকে আমাদের বুঝতে লাগবে সাইকোলজিটা। তো ভালো করে লক্ষ্য করবে, আজ পর্যন্ত যে যারা তাদের শখের জন্য ক্রাইম করে, কেউ একটা ঘটনার প্রসঙ্গে পড়ে গেল, তার মাথা গরম হলো, কাউকে খুন করলো, সে তার হাতের সেই সময়টা একটা এমন একটা সময় কখনো, সেটা সেই ব্যাপারটা নিয়ে বলছি না। আমি বলছি ধরো সিরিয়াল কিলার্স যারা রেপ করছে, ইন্টেনশনালি করছে, সময় নেই, ভেবে চিন্তে ওরা করছে, কিন্তু ওরা জানে এটা খারাপ কাজ। তুমি একটা কথা বলে, এই যে বললে এরপরেও অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে, বন্ধ হচ্ছে না কেন? কেন? ফ্যাক্টরিটা থাকবে। এখানে আমাদের বোঝা উচিত এই যে রেপিস্ট বা যারা সিরিয়াল কিলার বা যারা বাচ্চাদেরকে তোমার বিভিন্নভাবে অ্যাসল্ট করছে, সেক্সুয়ালি করছে, বা অনেকদিন আগে আমরা জানি দুটো বাচ্চাকে, একজন ডক্টরের কেসই ধরো, সাইকিয়াট্রিস্ট ছিলেন ডক্টর সঙ্গীতা, উনিও যে কাজটা করলেন, আমি সমস্ত কিছুই আনছি এটার মধ্যে, কিন্তু সমস্ত কিছুই রেপের মধ্যে পড়ছে। আর যারা ক্রিমিনাল, যারা ধরো সিরিয়াল কিলার, সেটাও কিন্তু জঘন্য অপরাধের মধ্যে পড়ছে। হ্যাঁ, রেপের মধ্যে হচ্ছে কি জেনিটাল অ্যাটাক হচ্ছে, ওখানে একটা অঙ্গে পার্টিকুলার এই অঙ্গটাকে আঘাত করা হচ্ছে। কিন্তু একটা কথা বলো, আজকে যে ডক্টর মারা গেলেন তার জেনিটাল অ্যাটাক এবং সঙ্গে তাকে প্রাণেও মারা হলো, এখানে কোনটা বেশি গুরুতর?
প্রাণে মারাটা, এটা প্রাণে আলটিমেট। মারা, ধর্ষণ করে প্রাণে তাকে মারাটাও আমাদের জন্য অনেক বেশি সাংঘাতিক। তার ক্রাইমই হচ্ছে, এখানে বুঝতে লাগবে তো সাইকোলজি, সেটা হচ্ছে ওরা ইনকমপ্লিট। নাম্বার 2, ওদের চাইল্ডহুড ট্রমা। কোনো সুস্থ পরিবেশে এখানে সমস্ত, একটা কথা মনে রাখবে, একটু আগে যে বললে একটার পর একটা হচ্ছে, বন্ধ করা যাচ্ছে না, তুলনামূলক এইভাবে তাদেরকে এক্সাম্পল সেট করা হোক শাস্তির, যেন সেকেন্ড যেন আর না হয়, কিন্তু এটা কখনো সম্ভব নয়। তুমি একটা কথা আমাকে বলো, আফগানিস্তানের মতন জায়গাতে যেখানে রেপ তো অনেক দূরের কথা, তুমি যদি তাকিয়েওছো কারোর দিকে এবং সেটা যদি জানতেও পারে, এবং সেখানেই তাকে শিরচ্ছেদ করা হচ্ছে, ছোট ছোট জিনিসের জন্য করা হচ্ছে, কিন্তু কমে গেছে। কেননা এই যে ক্রাইম করার যে মেন্টালিটি, সাইকোলজি, এটা আসছে ছোটোবেলায়। এই জন্য আমি খুব বারে বারে, আমি যেহেতু শিক্ষক, আমি আমার কলেজেও বারে বারে বলি যে আমরা যে ডেইলি ক্লাসেসগুলো নিচ্ছি, তাই না, সিলেবাসের উপরে, তার সঙ্গে আমাদের ভ্যালু এডুকেশন খুব দরকারি। এবং সেই ভ্যালু এডুকেশন আজকে আলাদা করে এটার আমি ডিপার্টমেন্ট খুলতে বলছি, আমি মানে ইনসিস্ট করছি। কেন করছি জানো? কারণ একটা সময় ছিল, আমরা যখন বড় হয়েছিলাম, এখনের যুগও ভালো, আগের যুগও ভালো, আমি কিন্তু কম্পেয়ার করছি না, বাট তখন কি করা হতো, আমরা ছোটোর থেকে, মনে আছে কিনা জানি না, অমর চিত্র কথাতে রামায়ণ মহাভারত পড়তাম ছবি দেখে দেখে। ছোটোবেলায় তো মূল রামায়ণ মহাভারত পড়া যায় না। তুমি একটা কথা বলো, এই যে মূল্যবোধ থাকা বিভিন্ন আমাদের পুরাণ কাহিনীগুলো, সেখানে যেই সমস্ত উদাহরণগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের জন্য যথেষ্ট। আমি তাই বলি, ঘরে ঘরে যেই ধর্মেরই হোক, যদি সে ইসলাম ধর্মের হয় কোরআন শরীফ পড়ুক, যদি সে খ্রিস্টান হয় সে ওল্ড টেস্টামেন্ট পড়ুক, নিউ টেস্টামেন্ট পড়ুক, এবং হিন্দুরা গীতা ভাগবত পড়ুক। ওটা দিয়ে আমি ভাবি আমাদের আসলে, আমরা যে বলি না স্বরেও স্বরেয়া ক খ লিখছি, আমাদের প্রথম হস্তলিপি যেটা আমরা হাতে লেখার, যেটা সরস্বতী পুজোতে আমরা গিয়ে কী করছি, প্রথমবার যখন স্কুলে যায় একটা বাচ্চাকে সেখানে কি করা হয়, ওই খাগের কলমটা ধরানো হতো, যে মা সরস্বতীর আশীর্বাদ পুষ্ট হয়ে যেন আমরা আমাদের শিক্ষাগত জীবন শুরু করতে পারি। তাই এই মুহূর্তে একটি প্রশ্ন উঠে এসেছে যে ধর্মীয় শিক্ষা কি লোকেদের ধর্মীয় চেতনা কমে গেছে নাকি, তার জন্য যে এই ঘটনাগুলো সংঘটিত হচ্ছে? একটা কথা মনে রাখবে, এখানে ধর্ম কথাটা আসছে না। তুমি ভালো করে দেখো, ভাগবত গীতা কথা আমি ধরো এখানেই বলছি, এটা আমি ভালো করে পড়েছি। এটা অ্যাকচুয়ালি আর্ট অফ লিভিং, তুমি কিভাবে জীবন চর্চা হতে লাগে, কোনটা আচরণীয় কোনটা অনাচরণীয়। যেমন আমাদের প্রাচীন গ্রন্থ চর্য বিনিশ্চয়, যেটাকে চর্যাপদ বলছি, মানে চর্য বিনিশ্চয়, কোনটা আচরণীয় কোনটা অনাচরণীয়, তার একটা শিক্ষাবোধ। কিন্তু আমরা সেটা না করে প্রথমে আমরা দৌড়াচ্ছি কি, ছেলেমেয়েকে আগে ইংরাজি শেখাবো, ছেলেমেয়েকে আগে সাহেব করব, ছেলেমেয়েকে আগে আমরা 5 স্টার ক্যাটাগরি স্কুলে রাখবো, ঠিক আছে, যেন মায়েরা বা যখন প্যারেন্টসরা যখন একসঙ্গে বলবে, তারা যেন গর্ব করে বলতে পারে যে হ্যাঁ আমার ছেলে আমার মেয়ে তো এত পার্সেন্টেজ পেয়েছে, অমুক পেয়েছে। কিন্তু কখনো আলোচনা হয় তোমার বা আমার ছেলে মেয়েরা কে কতটা মূল্যবোধের উপরে তার শিক্ষা হয়েছে, সে কতটা মহাভারত রামায়ণের কথা জানে। তুমি কি জানো, পুরো ওয়ার্ল্ডে 4টে মহাকাব্য আছে, হোমারের লেখা ইলিয়াড, আরেকটা হচ্ছে ওডিয়াপাস, আর আমাদের ব্যাসদেব এবং বাল্মীকির লেখা কি মহাভারত এবং রামায়ণ, তাই না? তুমি দেখো 50% মহাভারত, 50% মহাকাব্য এপিক আমাদের ভারতবর্ষের অবদান। কিন্তু সেখানে আমি অন্য দেশের কথা বলছি না, যেহেতু আমি ভারতীয়, কলকাতাতে হয়েছে এবং ভারতীয় হিসাবে আমি কথা বলতে চাই, আমি অন্য দেশে যেহেতু কালচার অতটা জানি না। তো যেই দেশ পুরো পৃথিবীর মধ্যে 50% মহাকাব্য রচনার অংশীদার হয়েছে এবং আজ পর্যন্ত, বাকি পরে যা লেখা আছে আখ্যান, মহাকাব্যের কথা বলছে এপিক, সেই দেশের ঘরে ঘরে রামায়ণ মহাভারতের পড়াশুনো কেন হচ্ছে না? কেন আমাদের শিক্ষা ব্যবস্থাতে এইগুলো ইনক্লুড করা হচ্ছে না? এবং এগুলোর উপরে প্রতিযোগিতামূলক পরীক্ষা কেন করা হচ্ছে না? কম্পিটিশন তার উপরে হোক, জেনারেল নলেজের উপরে না, কম্পিটিশন হবে সেগুলোর উপরে, বাধ্য করা হবে। এবং বাংলাতে কলকাতাকে ক্যাপিটাল বলা হয় সাংস্কৃতিক দিক থেকে, কালচারাল দিক থেকে কলকাতায় বাংলাকে কালচারাল স্টেট বলে গণ্য করা হয়, এবং সেখানেই দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা। সেখানে এই মহাকাব্য পড়ানো, এই প্রতিযোগিতা নিয়েই সে দিকটা হচ্ছে না বলে সেই নারকীয় ঘটনাগুলো সংঘটিত হচ্ছে সেই জায়গায়, কারণ সেখানে অনেক উন্নাসিকতাও আছে। হ্যাঁ, আসলে কি হয়, যখন আমি আবার একটা পার্সোনাল, আমার যেটা আমি বুঝেছি,
পৃথিবী তোমার ইন্ডিয়াতে প্রথম যখন ব্রিটিশ এসেছিল, ব্রিটিশরা যখন রাজত্ব করতে শুরু করেছিল, ওদের কিংডম শুরু করেছিলেন, বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন হলো, প্রথম বাঙালিরা দেখা যাচ্ছিল সেখানে কি হয়েছিল, প্রথম শিক্ষা ব্যবস্থায় তারা তোমার অগ্রজের বা অগ্রগামী ভূমিকা তারা পালন করেছিলেন, তাই তো? ইংরাজি বলো বা যে কোনো শিক্ষায় বাঙালিরা সবথেকে এগিয়ে ছিল। কি হয়, এগিয়েছিলাম, এবং সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, কবিগুরু রবীন্দ্রনাথ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, কৃষ্ণ পরমহংসদেব, সমস্ত সেন্টস এবং বিদ্বান এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, যাদের জন্য মেয়েরা আজকে স্কুলে যাচ্ছে, তাই না? সেটা শুরু হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার হাতে করা, তার যেভাবে তিনি বিল পাস করেছিলেন মেয়েদের শিক্ষা ব্যবস্থার জন্য, রাজা রামমোহন রায় যিনি নাকি সতীদাহ প্রথা বন্ধ করিয়েছিলেন, এই সমস্ত বাঙালি। কিন্তু আজকের বাঙালিদের প্রবলেম কি, ওই যে যারা মনীষী, যারা কখনো নিজেদেরকে শুধু বাঙালির মধ্যে, বাংলার মধ্যে ধরে রাখতে চাননি, তারা আপামর সবার কথা চিন্তা করেছেন, পুরো সমগ্র বিশ্বের কথা, মানুষের কথা। আমরা কি করছি, তারা বাঙালি এবং আমরা তাদের বংশধর বলে দাবি করছি এবং ওই আনন্দে নাচছি, কিন্তু আমরা কিন্তু তাদের যে মূল্যবোধ, তারা যে মূল্যবোধে বড় হয়েছে সেটাকে ফলো করছি না। কিন্তু বিশ্বাস করো, ট্রাস্ট মি, তোমার রামকৃষ্ণ পরমহংসদেব যিনি নাকি বলেছিলেন যত মত তত পথ, তুমি যেই ধর্মই পালন করো, তোমার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কি ঈশ্বর প্রাপ্তি। বা স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা কিন্তু কখনো আমি বাঙালি বলে দাবি করেননি, এবং এরা পুরো আমৃত্যু তারা চেষ্টা করে গেছে নতুন কিছু শেখার জন্য, জ্ঞান বিতরণ করার জন্য এবং আরও জ্ঞানী হওয়ার জন্য। কিন্তু আজকে তুমি দেখো, কলকাতাতে আমি দেখছি যে কোনো পার্টি যখন নাকি সেখানে শাসনে আসে, আমি প্রশ্ন করতে, যে কোনো পার্টি, আজকে তৃণমূল, যে কোনো পার্টি, আমি ওই এখানে পার্টির কথা নয়, আমি দেখেছি সেই লোকগুলো পাওয়ারফুল ফিল করে। সাপোজ আজকে যদি আমি তৃণমূলে আছি, আরে এখন তো আমার সরকার চলছে, চলো যা খুশি করি। আজকে যদি বিজেপি এসছে, আমি বিজেপিতে আমার সরকার, এই যে আমার সরকার, এই ব্যাপারটা আমাদের সরকার, এই যে ওদের একটা দাদাগিরির ব্যাপার আমি লক্ষ্য করেছি। আমি ওখানকার নই, আমি পড়াশুনো করেছি, হায়ার সেকেন্ডারি পর্যন্ত আমিও ওয়েস্ট বেঙ্গলে ছিলাম, আমি সেই ব্যাপারটা দেখেছি। তারা সব মানে এই ব্যাপারটা সব শিখে গেছি, সব জেনে গেছি। যখন তুমি ভাবছো আমি সব জেনে গেছি, কোথার থেকে তোমার আর জ্ঞানের আলো তোমার ভিতরে ঢুকবে না, কেন তুমি তোমার ভেতরটা কি করলে, শাট ডাউন করে দিলে, দরজা বন্ধ করে দিলে, ক্লোজ। তো এইখানে মূল্যবোধ না থাকা, এবং এটা একটা ব্যাপার, কলকাতার ব্যাপার যখন তুমি বললে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন, আমি বলি সেই এমন এই রাজ্যে, পশ্চিমবঙ্গে যেই পার্টিতে আসে সেই সেখানে দাদাগিরি হয়ে যায়। আগে যেই আসুক, তুমি অন্য জায়গায় দেখবে না। কিন্তু এই ঘটনা সংঘটিত হওয়ার পরও দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি নীরব দর্শক, এবং তা নিয়েও প্রতিবাদ করছে সেখানকার ক্ষমতা। মহিলা এবং শিশু থেকে ধরে মহিলা নারীরা প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছে, শুধু বাসে, ট্রেনে, কার্যালয়ে প্রতিনিয়ত তারা হেনস্থার শিকারও হচ্ছে, এবং সাইবার ক্রাইমে সেখানে ফিমেল আর্টিস্টদের হেনস্থা করা হচ্ছে। এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শান্তশ্রী মল্লিক ভূঁইয়া। আপনি অধ্যাপনার সাথে সাথে দেখা যাচ্ছে বিভিন্ন শিক্ষা, সমাজ, সংস্কৃতি নিয়ে কাজ করছেন, এবং আপনি যে অধ্যাপনা করছেন, বিভিন্ন ছাত্রছাত্রী, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের শিক্ষা দিচ্ছেন, তাদের এই বিষয়ে কি উপদেশ দেবেন? এখানে কথা হচ্ছে, ছাত্রছাত্রীদের উপদেশ দেওয়ার আগে আমাদের যারা আমরা গার্জেন, আমাদেরকে একটা কথা বুঝতে লাগবে। আমরা সাধারণত মেয়েরা যেন বাড়িতে তাড়াতাড়ি আসে, আমরা খুব দৌড়াদৌড়ি করি, তাই না? সোসাইটিতে কি নাম হবে, আমার মেয়ে দেরি করে আসছে। কিন্তু আমার রিকোয়েস্ট, ছেলেদের মায়েদের, তারা যেন একটু দেখেন ছেলেরা যেন তাড়াতাড়ি বাড়ি আসে, তাই না? এখানে ছেলে মেয়ে, শুধু মেয়েদের ক্ষেত্রে শিক্ষা নয়, শিক্ষাটা ছেলেদের জন্য হওয়া উচিত, এবং ছেলেরা কেন দেরি করে আসছে, সেদিন সে কি করলো বাইরে তারও যেন খোঁজ খবর রাখে। হ্যাঁ, তারও খোঁজ খবর। আমাদের প্রবলেমটা কি হচ্ছে, যে যেহেতু আঘাতের চিহ্নটা এবং ফলাফলটা মেয়ের শরীরে আসবে, মেয়ের গর্ভে আসবে, তাই মেয়েদের গার্জিয়ানরা বিশেষভাবে চিন্তিত। এটাতে আমি মাঝে মাঝে ভাবি, আমি আশ্চর্য হই যে এতটুকু কি আমাদের সেন্স নেই যে ওই গর্ভের বা জেনিটালে অ্যাটাক ছাড়া আরও অ্যাটাক যে হতে পারে, সেটা নিয়েও তো আমরা হতে পারে। একটা ছেলে যে দেরি করে আসছে বা একটা মেয়ে দেরি করে আসলে, এত ধরনের কোশ্চেন ছেলেটাকে কেন করা হচ্ছে না, সমানভাবে করা হোক। এবং এটা ঠিক যে এমন একটা পৃথিবী বা সোসাইটি আমিও দেখতে চাই যেখানে ছেলে মেয়ে সমানভাবে মুক্তভাবে ঘোরাঘুরি করতে পারে। তোমার ইচ্ছে হতেই পারে, আমি বলছি না যে রাত্রে দুনিয়াটাকে, রাত্রে বেরিয়ে ঘোরাফেরা করাটাকে আমি কিন্তু এমনিও সমর্থন করি না, কেননা বলা হয় যে আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা তোমার নিজের হেলথের জন্যই ভালো। কিন্তু কখনো যদি বেরোচ্ছে কেউ, যার সঙ্গে সঙ্গে মেয়েদের উপরে যেভাবে আঙ্গুল তুলে কথা বলা হচ্ছে, ছেলেদের উপরেও কেন করা হচ্ছে না? আচ্ছা, এরপরে আরেকটা ব্যাপার আমি
যেটা তুমি যেটা বললে স্টুডেন্টদের সঙ্গে কথা বলা, শিক্ষা দিয়ে থাকেন সেই নারীদের, যেহেতু মহিলা মহাবিদ্যালয়ে সেখানে নারীদের এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের আপনি শিক্ষা দিয়ে থাকেন এবং প্রতিনিয়ত স্বাধীনতা ঊর্ধ্বে নারীরা এই অনিশ্চয়তায় ভুগছে, প্রতিনিয়ত সেই ধর্ষণের ঘটনা উঠে আসছে। শুধু ধর্ষণ নয়, এমনকি ধর্ষণের সঙ্গে সঙ্গে নির্মমভাবে যে খুন করা হচ্ছে, তাকে প্রহার করা হচ্ছে এবং এছাড়াও বিভিন্ন ঘটনার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত বাসে, ট্রেনে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? এখন কথা হচ্ছে ফিজিক্যালি যদি দেখতে চাই আমাদের মাসেল পাওয়ার সমস্ত কিছু ছেলেদের থেকে কম্পারেটিভলি একটুখানি আমরা একটা মানে শারীরিকভাবে, যেহেতু আমাদের ধরো পিরিয়ডস হচ্ছে, মেনস্ট্রুয়েশন হচ্ছে, এরপরে মেনোপজ হচ্ছে, অনেক কিছু ব্যাপার আছে, তো একটা সেটার জন্য অনেক কিছুটা ভাবে তাদের একটু আমি বলবো যে আমাকে অন্যভাবে নিও না, শারীরিকভাবে কিন্তু একটুখানি আমরা ছেলেদের থেকে সামান্যভাবে ওরা তুলনামূলক কম আছি। কিন্তু সেটাকে আমি বলছি, সেটাকে কিন্তু আমরা বাড়াতেও পারি। আমরা বিভিন্ন এক্সারসাইজ, তারপরে আমাদের যেটা আমরা সেলফ ডিফেন্স যেগুলো আছে, আমি সবসময় ক্লাসে বলি সেলফ ডিফেন্স তোমরা কেন শিখছো না, ওটাকে ম্যান্ডেটরি করে দরকার। আমি যে ভ্যালু এডুকেশন, সেলফ ডিফেন্স ট্রেনিং, ঠিক আছে, এগুলো সমস্ত ম্যান্ডেটরি করে দাও। এবং আমি চাই যে মেয়েরাও যেন মিলিটারিতে আসে, মেয়েরাও যেন এই রাস্তায়, আমরা সময় কী বলি মেয়েদেরকে কী ধরনের শিক্ষা দিই, প্রথম কথা ম্যাথস পড়বে না, আর্মি, মিলিটারি আমরা বলি এগুলো তো সাধারণত ছেলেদের জন্যই আর কি, কিন্তু ঘরে ঘরে এমন শিক্ষা হওয়া উচিত যে মেয়েরাও কোনো দিকে কম নয়। সংবিধানে নারী পুরুষের সমান অধিকার রয়েছে এবং নারী পুরুষের কোথাও দেখা যাচ্ছে সেখানে পার্থক্য নেই, সমান অধিকার রয়েছে, সকল বিভাগেই মেয়েরা রয়েছে, নারীরা কোথাও পিছিয়ে নয়। এবং সেখানেই দেখা যাচ্ছে সমাজ ব্যবস্থায় এই ঘটনাগুলো তাকে এই শিক্ষা দেওয়া হচ্ছে যে সে মেয়ে, সে এই বিভাগ নয়, সে এই দিকে পরিচালিত হবে। হ্যাঁ, মেয়েদেরকে সমান অধিকার দেওয়া হচ্ছে, আমাদের আইন বলছেন, আমাদের মাননীয় আদালত বলছেন যে মেয়েদের সমান অধিকার, ছেলে মেয়ের সমান অধিকার, মানে মেয়েদেরকেও তো বুঝতে লাগবে, সেটা লাগবে কিনা। আমরা জানি আমাদেরকে এটা দেওয়া হয়েছে, কিন্তু আমরা এটা অ্যাভেল করছি না। কেন করছি না? কারণ আমরা সচেতন না, আমাদের ইন্টারেস্ট নেই ওদিকে। কেন নেই? আমরাও সমানভাবে আমাদের শরীরচর্চা শুরু করতে লাগবে, সেলফ ডিফেন্স শিখতে লাগবে, সজাগ থাকতে লাগবে। তাহলে এটাতে আমি বলছি না পুরোপুরি ক্রাইম মুক্ত সমাজ এটা হতে পারে না। আমরা রামায়ণ মহাভারত দেখলে তখনও দেখছি বিভিন্নভাবে মেয়েদেরকে শোষণ করা হচ্ছে, এবং আমাদের সেই কনসেপ্ট থেকে বেরিয়ে আসবে। আরেকটা কথা বলি এখানে, যে দুধ যে আমরা খাচ্ছি, অনেক গাভীর গর্ভধারণ কিভাবে করানো হয় কোনো আইডিয়া আছে কি? সেই জেনিটালে হাত ঢুকিয়ে সেখানে অনেক সময় তাকে গর্ভধারণ করানো হয়, সেই দুধ খাচ্ছে। তো আমরা রেপকে কিন্তু এখানেও আমরা সাপোর্ট করছি। এবং ইন্টারেস্টিংলি আমি জানতাম না, ইয়াং জেনারেশন থেকে অনেক কিছু জানা যায়। একদিন আমার বাড়িতে আমার মেয়ে আছে, মেয়ে বলছে যে মা এখন থেকে অন্য এই যে আমরা যে ব্রিডগুলো, বিভিন্ন ব্রিডের, বিদেশি ব্রিডের যে কুকুরগুলো কিনছি, বলছে ওগুলো অ্যাকচুয়ালি কেনা উচিত না। আমি যে কেন? তখন বললো যে ওদেরকে খুব অত্যাচার করে ওদেরকে মানে করা হয়, মেটিং করানো হয়। তো আমার এটা আমি জানতাম না, সব কিছু তো সবাই জানে না। আমি শুনে অবাক হয়ে গেলাম, তাই নাকি? তো ওটাও কিন্তু রেপকে সমর্থন করা হচ্ছে। তুমি ভালো করে দেখো রেপ কোথায় কোথায় হচ্ছে। আর সব থেকে বড় কথা, রেপ শুরু হচ্ছে প্রথম বাড়িতে। আমরা বলছি না কেন আজকে 4 বছর একটা মেয়েকে শেখানো হচ্ছে ব্যাড টাচ, গুড টাচ। তোমার নেইবার যদি ব্যাড টাচ করছে, মাম্মিকে এসে বলবে। স্কুলে যদি করছে, তোমার কাজিন যদি করছে, রিলেটিভ যদি করছে, ইভেন তোমার বাবাও যদি তোমাকে ব্যাড টাচ করে, মাকে গিয়ে বলতে লাগবে। বলছে কিনা? ব্যাপারটা ঘর থেকে প্রথম শুরু হয়, বাইরের থেকে না। আশেপাশে বন্ধু বান্ধব দূরের কথা, আগে শুরু হয় পরিবার, আত্মীয়স্বজন, পরিবার থেকে সমাজ এবং রাষ্ট্র। হচ্ছে যে এই যে তুমি এখানে বুঝতে পারবে আবার সাইকোলজি, এইভাবে যে ব্যাড টাচ আমরা যে শিখাতে বাধ্য হয়েছি, কেন সজাগ করতে কেন বাধ্য হয়েছি, কেন না এটা আমরা দেখছি যে আমাদের পরিবারের মধ্যে শুরু হয়ে গেছে। টিচিং, তোমার কোচিংয়ে গিয়ে সেখানেও দেখা যাচ্ছে মেয়েরা ইভেন টিচারদের থেকেও সুরক্ষিত নয়। মেল টিচারও তাদেরকে মলেস্ট করছে, প্রিন্সিপাল করছেন কিনা। তা আমাদের এখানে বুঝতে লাগবে যে এই যে সমাজটা আমরা যে বলছি, সব ক্রাইমের কথা তো আমি একটু আগে আলোচনা করলাম। সমস্ত ক্রাইমের পেছনে থাকে সেই মেন্টাল সাইকোলজি, বিকজ দ্যাট ম্যান ইজ ইনকমপ্লিট, এবং হিজ চাইল্ডহুড ট্রমা, দিস ফিউ ফ্যাক্টরস অ্যাকচুয়ালি ওয়ার্ক হিয়ার। অ্যাট দ্য সেম টাইম আমি একটা কথা বলতে চাইছি যে রেপের ব্যাপারে বলতে চাইছি, এই যে যারা ছেলেরা আছে যাদের, বিকজ রেপ তো অবভিয়াসলি অপোজিটই করাটাই আমরা যেটা নর্মালি রেপের কথা বলছি। প্রথম হচ্ছে আমাদের ছোটবেলা যদি মূল্যবোধ দিয়ে তাদেরকে বড় করি,
কোনটা করা উচিত কোনটা করা উচিত না শিক্ষা। সেই ব্যাপারটাকে আমরা যেহেতু আমরা বলছি ঘর হচ্ছে প্রথম শিক্ষার কেন্দ্র, বাড়িটা হচ্ছে প্রাথমিকেরও প্রাথমিক যেটাকে বলা হচ্ছে শিক্ষা কেন্দ্র, সেখানে মা বাবাকে আজকে আমার অনুরোধ এই চ্যানেলের মধ্যে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে আপনারা ভ্যালু এডুকেশন দিয়ে শুরু করি, এবং দেখবেন ভ্যালু এডুকেশন ছেলে মেয়েকে বাচ্চাগুলোকে পড়াতে পড়াতে যদি পড়াননি এখন শুরু করেন এবং পড়াতে পড়াতে নিজেরও পড়া হয়ে যাবে। সেটাই, লড়াইটা শুধু নারী নয়, এই লড়াইটা শুধু নারী নয়, এটা হচ্ছে সমাজ পরিবর্তনে। এবং যারা বিভিন্ন চ্যালেঞ্জিং পেশায় নিয়োজিত তারা বলেন যে নারী সুরক্ষা সুনিশ্চিত করতে হলে প্রথমত সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনের মধ্যে দিয়ে প্রথমত উঠে আসছে পরিবারের কথা। পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনের মধ্যে রাষ্ট্রের মধ্যে দিয়ে এই সজাগ হয়ে উঠতে হবে। সে বিষয়ে আপনার কি সহমত? হ্যাঁ, এই সজাগতা যেটা আমি বারবার, সজাগতা একটাই যে একটা বাচ্চাকে যদি শেখানো হচ্ছে ব্যাড টাচ কোনটা, গুড টাচ কোনটা, তো সমাজের প্রত্যেকটা লোককেই এখন জানতে লাগবে কোনটা খারাপ কাজ কোনটা ভালো কাজ। এত তাড়াতাড়ি সম্ভব নয়, কিন্তু আমরা যদি একটু একটু করে পা দিই, আমরা একটু একটু যদি এগোই ছোট ছোট বিভিন্ন জায়গায়, আমরা দেখি বিভিন্ন ফ্যাশন কম্পিটিশন হচ্ছে, তারপর তোমার কি বলবো, তোমার কি ওয়েস্টার্ন অ্যাটায়ার, ইন্ডিয়ান অ্যাটায়ার বা তোমার ট্র্যাডিশনাল অ্যাটায়ার উপর কম্পিটিশন হচ্ছে, ইত্যাদি হচ্ছে। ভালো কথা, আমি সেগুলোর বিরুদ্ধাচরণ করছি না, কিন্তু আমার কথা হচ্ছে ঠিক সেই রকম যদি পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে, কলেজে কলেজে, বিভিন্ন ইনস্টিটিউশনে যদি এই ছোটো ছোটো যদি আমরা কুইজ বা এগুলো রাখতে পারি, এবং কে কতটা ভ্যালু এডুকেশন জানে, কে কতটা এই যে আমি যে বলেছিলাম চর্যা বিনিশ্চয়, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, সেই ব্যাপার এইগুলোর কোশ্চেন অ্যান্সারের উপর যার নাকি দখল আছে আমরা তাদেরকে পুরস্কৃত করতে লাগবে, এবং এটা একটা আমাদের মিশন বানাতে লাগবে যে মানুষের মধ্যে ভালো জিনিসটাই করা। এবং বাড়িতে যদি ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, হ্যাঁ, পারিবারিক ভীষণ ট্রমার সৃষ্টি করে, সহিংসতা, সেটা ভীষণ। বাবা মদ খেয়ে আসছেন, মারধর করছেন, অনেক সময় আজকাল তো মায়েরাও মদ খেয়ে এসে অত্যাচার করছেন। আমি কোনো কিছু আমি এখানে কম্পারেটিভ স্টাডি করতে আসিনি, আমি জাস্ট বলছি এখানে কথাগুলো, আমি পিকচারটা দেখানোর চেষ্টা করছি। আপনারা ভেবেছেন বাচ্চাটার কি অবস্থা হয় সেই সময়? ভয়ে আতঙ্কে পেছনে কোথায় তো বিছানার পেছনে বা মায়ের পেছনে লুকিয়ে থাকে। আমার চেনাশোনা একজন উনি বলছেন যে বাবা যখন বাড়িতে আসেন আমাকে বলছেন, বৌদি জানো আমার মেয়েটা এখন প্রিপারেটরিতে আছে, ও এলে বাবা বাড়িতে এলে আমার মেয়েটা না ভীষণ কাঁপতে থাকে, আমার পেছনে চলে যায়। আমি কেন? বলে না আসলে একটু ড্রিঙ্ক করে আসে, ওকে কিছু করে না। আচ্ছা, ওকে কিছু করে না, ড্রিঙ্ক করে কী করে? বলছে আমাকে আসলে একটু অত্যাচার, যা তা কথা শোনায়, গায়ে হাত ওঠে না কিন্তু যা তা কথা শোনায়, বাসন টাসন, মানে ওকে কিছু করে না, ওর জন্য ও যা চায় সবই দেয়। এটা একটা ট্রমা না? একটা বাচ্চাকে কোয়ালিটি টাইম দিন, কোয়ালিটি টাইম, এবং ও যেন ভালো করে মানে মেক ইট শিওর ও যেন নিজের বাড়িতে যেন নিরাপত্তাহীনতা যেন না ভুগে। সেটাই, মা যদি নিরাপত্তাহীনতায় ভোগে সেটা কিন্তু ট্রান্সমিট হয় তো মার কাছে চলে যাচ্ছে অসুখটা। এটা একটা মানসিক ব্যাপার, কিন্তু চেনটাকে লক্ষ্য করার চেষ্টা করুন, ওই শৃঙ্খলটাকে ভাঙুন। বাড়ির পরিবেশটা এমন করুন অসপিশিয়াস, যেন মন্দির। আরেকটা কথা মনে রাখবেন, মা বাবা, যেটা আমি প্রথম থেকে বলছি, রেপিস্ট, সিরিয়াল কিলার এরা বড় হয়ে হচ্ছে আজকাল। হ্যাঁ, আমি শুনেছি 12-13 বছরের বাচ্চাও নাকি বাচ্চাকে মেরে দিয়েছে তার একই সহপাঠীকে, কিন্তু কোথা থেকে আসছে? সেই ব্যাপারটা হচ্ছে বাড়ির থেকে আসছে, বাড়িতে সেফ ফিল করছে না। তারপরে মায়ের উপরে যেটা অত্যাচার হচ্ছে, বা মায়ের অত্যাচারও বাবার উপরে হয়, সমস্ত কিছু তাদের ফ্রাস্ট্রেশন, সে আসলে নর্মাল রিলেশনশিপ দেখেইনি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি। তুমি যদি ভাবো রেপিস্টকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দাও, রেপ বন্ধ হবে, তুমি বলো আফগানিস্তানে কেন বন্ধ হয়নি? পথ প্রদর্শক হিসেবে আমরা বলতে পারি তিনি এই যে অধ্যাপনার সঙ্গে সঙ্গে সমাজ সংস্কৃতির ওদিকে বিভিন্ন কাজের সঙ্গে জড়িত, তিনি বিভিন্ন মহিলাকে নিয়োজিত করেছেন। অধ্যাপনার সঙ্গে ওনার এনজিও রয়েছে, আমরা জেনেছি যে আপনার এনজিও, এবং সেখানে আপনি আজকাল এবং সিল্ক ডেভেলপমেন্টের কাজ করছেন, সেখানে নারীদের নিয়োগ করছেন, এবং এই নারী মহিলাদের হয়ে যে কাজ করছেন আপনি নারী সুরক্ষা হিসেবে তাদের কি নিয়ে কথা ভাবছেন, এবং এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে সেই বিষয়ে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে? হ্যাঁ, অধ্যাপনা আমার প্রফেশন,
আর সঙ্গে যেটা প্যাশন, যেটা আবেগ, সেটা হচ্ছে আমার আমি সোশ্যাল ওয়ার্ক করে ভালোবাসি, অ্যাক্টিভিস্ট যেটাকে বলছো। তো দুটো ভিলেজ এভাবে আমরা অ্যাডপ্ট করেছি, নাজিরাঘাট এবং পালেংবাড়ি। সেখানে আমরা মূলত অর্গানিক ফার্মিং এগুলোকে আমরা করছি, ডেভেলপ করার চেষ্টা করছি, অ্যাওয়ারনেস বাড়াচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমরা করছি কি একটা মেয়ে তার পরিবারের উপরে যেন বোঝা হয়ে না থাকে, তার জন্য আমরা তাদেরকে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট শেখাচ্ছি। আমাদের যেটা এনজিওটা আদ্যা গ্রুপ গোষ্ঠী, আমরা আমাদের প্রধানই হচ্ছে ভোকেশনাল এডুকেশন, যেটা ফ্রি অফ কস্টে, রেজিস্ট্রেশন ফিসটা নিয়ে বাকি আমরা কিছু নিই না, ফ্রি অফ কস্ট করাচ্ছি। বিকজ আমরা বিউটিশিয়ান কোর্সেস বা সেলাই শেখানো, যেটা করে এরা পরবর্তী জীবনে তোমার তারা যে কোনো সেলাইয়ের একটা টেলারিং শপ খুলতে পারে, বা আরও বেশি তারা যদি অ্যাডভান্স ট্রেনিং নেয় হয়তো ফ্যাশন ডিজাইনিংও করতে পারে। এমন কিছু যেটা বা তোমার যেভাবে তোমার রিইউজেবল প্যাডস বানানো হয়, হ্যাঁ, স্লাম এরিয়ার জন্য, ওটা করেও তারা ইনকাম করতে পারবে। এবং মেয়েদের আর্থিক সবলীকরণের দিক থেকে করছে। কারণ এই যে আজকে ব্যাপারটা বললে, দেখো রেপ হচ্ছে, অনেক কিছু আছে, অনেক সময় বাড়িতে মেয়েরা এত বেশি নিরাপত্তাহীনতায় ভোগে কিন্তু কিছু বলতে পারে না, প্রোটেস্ট করতে পারে না। জানে বাড়িতে কোনো কাজিন আসছে, রিলেটিভ আসছে, বিভিন্ন, তাদেরকে ব্রেনের মতো রেপ করা হচ্ছে, জানো কি? সমস্ত ব্যাপারটা কি রেপ, শোষণ ব্যাপারটা কি, তাকে বিভিন্ন সময়ে তাকে এক্সপ্লয়েট করা হচ্ছে একটা মেয়েকে বাড়িতে। পারিবারিক সহিংসতা, বিভিন্ন পারিবারিক সমস্যা, মায়েরাও কথা শোনায়, এখানে বাবাদের থেকে মায়েরা শুনে এসে বাচ্চাকে শোনা হচ্ছে, বাড়ির বিভিন্ন আত্মীয় স্বজন শোনানো হচ্ছে, বিভিন্ন ধরনের বিয়ের বয়স হলে, বিয়ে যদি পাত্র পাওয়া যাচ্ছে না, কতদিন ঘাড়ে বসে খাবি, এই সমস্ত কিন্তু একটা মেয়েকে রেপই করা হচ্ছে। বিভিন্ন সময় তাকে যে অত্যাচার নিপীড়ন করা হচ্ছে, সেটাকে মাথায় রেখে আমাদের গোষ্ঠী আমরা বিভিন্ন সময়, রিসেন্টলি একটা করলাম হাউ টু হ্যান্ডেল দ্য অটিস্টিক চিলড্রেন। সেটা করেও তুমি ধরো 1 ঘন্টায় 700 রুপিস তুমি আর্ন করতে পারো। ওটা 3 মান্থসের একটা কোর্স আমরা করেছি, একটা মিনিমাম রেজিস্ট্রেশন ফিস নিয়ে করেছি। তো আমাদের গোষ্ঠীগুলো, আমি পড়াশোনা যেমন করছি বা অধ্যাপনাও করছি, সঙ্গে এই ব্যাপারটা আমি একটা জিনিস বুঝে গেছি যে তোমার কাছে জ্ঞান আছে, সব আছে, বাট তোমার যদি পেটে খিদে আছে, খিদে পেটে জ্ঞান দিয়ে লাভ নেই। প্রথম একই সঙ্গে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেটা এমন হওয়া উচিত যেখানে যেন আমাদের ভোকেশনাল ট্রেনিংও যেন থাকে, যে শিক্ষাটা শিক্ষিত হয়ে শুধু তোমার মনের খোরাক না, সঙ্গে সঙ্গে তুমি যেন বাইরে গিয়েও, বাড়ির থেকে বাইরে গিয়েও ইনকাম করতে পারো, বাড়িতে থেকেও যেন ইনকাম করতে পারো। অ্যাটলিস্ট তোমার এই যে এত কিছু বোঝা সহ্য করতে লাগছে, অত্যাচার, অপমান ডেইলি দিনের পর দিন, সেটার থেকে মেয়েদেরকে মুক্তি দেওয়ার জন্য আমি তাদের পাশে দাঁড়াতে ভালোবাসি। এটা আমার একটা ইচ্ছে। আমি জানি না কতদিন আরও কত করতে পারবো, কিন্তু করছি, চালিয়ে যাচ্ছি। মহিলা নিরাপত্তার জন্য আর্থিক স্বাবলম্বিতা কি প্রয়োজন, এটা প্রাথমিক হয়ে উঠেছে নাকি, সেই বিষয়ে বলবেন? স্বাবলম্বিতা আর নিরাপত্তাটা একদম অন্য জিনিস। তবে হ্যাঁ, আমি যে বললাম, স্বাবলম্বিতা থাকলে তার একটা জোর থাকে। হ্যাঁ হ্যাঁ, তার জোরটা, সে যেটাতে ভয় পাচ্ছে, ঠিক আছে, যে সাপোজ এমন একটা জায়গা তার আছে যেখানে সে ইভেন অফিসে কাজ করছে, তার উপরে কিন্তু যৌন শোষণ হচ্ছে, সে বলতে পারছে না, সেখানে তার যদি স্কিল ডেভেলপমেন্ট থাকে, সে বেরিয়ে আসুক, নিজের কিছু স্কিল দেখে সে নিজে ইনকাম করুক। বাড়িতেও যদি এমন হচ্ছে, সে বেরিয়ে আসতে পারে কি না? ইভেন তুমি জানো, রেপের, আজকে যেহেতু প্রসঙ্গটা রেপ বা ইয়ে, এমনও হয় আমরা বিভিন্ন, যেটা বলছি ফিল্ম লাইনের, যেটা যেভাবে ওপেন তোমার, যেটা তোমার আজকে দেখানো হচ্ছে, যেটা আমরা বাড়িতে সবাই মিলে বসে দেখতে বাধ্য হচ্ছি, ঠিক আছে, যে সমস্ত ড্রেসেস পরানো হচ্ছে, সমস্ত কিছু নিয়ে আমি কথা বলছি, হ্যাঁ, ওটাও তো পণ্য সামগ্রী করা হচ্ছে। ওখানে মেয়েদেরও তো নিজেদের এখানে আপত্তি নেই, আমি দেখেছি কিছু মেয়েদের। এবং ক্যামেরাম্যান যখন, আমি অনেক জায়গায় দেখেছি, ক্যামেরা যখন একটা মেয়ের ফটো উঠাচ্ছে, করছে, আস্তে আস্তে ওকে জুম করতে তুমি দেখো কোন জায়গায় নিয়ে যাচ্ছে, এবং সেটা রিল হয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কারো হয়তো কাপড় খসে গেছে বা কিছু হয়েছে ভুলে, সেটাকে রিল করে এটা হয়তো একটা মিমিক্রি করা হচ্ছে। এটা কি রেপ না? ওটার শাস্তি কোথা? ওটা কোথার থেকে, কার মোবাইল থেকে প্রথম বেরিয়েছে? হু ওয়াজ দ্য ক্যামেরাম্যান? ওটাকে শাস্তি দেওয়া উচিত কিনা? তাহলে পুরো সিস্টেমটার মধ্যে কিন্তু রেপ হচ্ছে। তুমি ভেবেও না একটা ওই জেনিটাল অ্যাটাক মানেই শুধু রেপ না, কিন্তু সমস্ত কিছুর মধ্যে কিন্তু এই ব্যাপারটা লুকিয়ে আছে। নিরাপত্তা, হ্যাঁ, তুমি যেটা বললে, স্বাবলম্বী হলে কি হবে, তার মনের একটা, মেয়েদের একটা সবথেকে বড় কি থাকে জানো, আমি তো স্বামীর উপরে খাচ্ছি, বা আমার দাদা বা ভাই বা বাবা আমাকে খাওয়াচ্ছে। আমার সঙ্গে অপরাধটা হচ্ছে, আমি
অত্যাচারটা হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু বুঝতে পারলেও আমি সরব হতে পারছি না। কেন? সেই ক্ষমতাও থাকা দরকার, পাশাপাশি স্বাবলম্বিতা অবশ্যই প্রয়োজন। ভোকেশনাল এডুকেশনটার উপর আমি খুব জোর দিই, যে এডুকেশনটা তোমাকে তোমার কলেজ জীবন বা তোমার শিক্ষাগত জীবন থেকে বের হওয়ার পরেও, আমরা সাধারণত পড়াশোনা করছি কি, যেই সাবজেক্টে পড়াশোনা করছি সেখানে চাকরি খোঁজার চেষ্টা করছি, এটা আরেকটা ভুল আমাদের। বাট স্কিল ডেভেলপমেন্ট তোমাকে কী দেবে, তোমার তার সঙ্গে সঙ্গে তোমাকে নিজে কিছু করে খেতে পারবে, ইউ উইল বি এবল টু আর্ন ইউর লাইভলিহুড। আরজি করে যে ঘটনা ঘটেছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে প্রশিক্ষণার্থী চিকিৎসকের সঙ্গে যে ধর্ষণ এবং তার নির্মম খুন করা হয়েছে, সে ঘটনার দোষীর কি শাস্তি আপনি চান? আপনার মতে দোষীর কী রূপ শাস্তি হওয়া উচিত? হ্যাঁ দেখো, আমি প্রথমে বলেছি ক্রাইমটাকে নির্মূল করা যায় না, তবে এমন শাস্তি হওয়া উচিত। আমাদের ভারতবর্ষের আইনে আমি সবসময় শ্রদ্ধা রাখি, কিন্তু আমি ভাবি কিছুটা হয়তো এখানে আমাদের একটু রিভাইজ করা উচিত বা একটুখানি এডিট করা উচিত কিছু জায়গায়, আমি ভাবি। একজন নাগরিক হিসাবে আমারও দাবি থাকতে পারে, মতামত, যেহেতু বাক স্বাধীনতা আছে, গণতান্ত্রিক আমার অধিকার আছে, আমি ভাবি এমন কঠোর শাস্তি হোক যেন যারা, দেখো, যাদের ব্রেনের মধ্যে বসে আছে, যাদের চাইল্ডহুড ট্রমা আছে বা আছে, হ্যাঁ, এরা সিরিয়াল কিলার, তুমি এরা মরতে ওরা কী করে নিজে বুক পেতে দেবে, মারলে মার, আমি ক্রাইমটা করবো, ওদের কথা বলছি না, কিন্তু এমনি যারা ভাবছে একটু সুযোগ পেলেই করে দেব, তারা যেন একটু হলেও ভয় পায়। তাহলে কী হবে, পার্সেন্টেজ অফ ক্রাইম একটু হলেও রিডিউস হবে। তো এমন দৃষ্টান্তমূলক স্বাধীন করা উচিত যে সাপোজ এই ব্যাপারটা ধরা পড়লো, হ্যাঁ, দোষী যদি সঙ্গে সঙ্গে ধরা পড়ে, তাকে আমি তো ভাবি 1 মাসের মধ্যেই তার সমস্ত কিছু বিচার পদ্ধতি শেষ করে দেওয়া উচিত। হ্যাঁ, সেটা বিচার শেষ করা, ভয় থাকে যে ধরা পড়লে কিন্তু এই ধরনের কাজ হতে পারে, আমার শাস্তি হতে পারে। সেই সঙ্গে দেখা যাচ্ছে অসমের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন সঙ্গে সঙ্গে এনকাউন্টার করে দেওয়া। অসমের মুখ্যমন্ত্রী যে মন্তব্য বললেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? দোষীকে শুধু কি এনকাউন্টার করলেই হবে, নাকি তারও শাস্তি বিহিত করা উচিত, সঙ্গে সঙ্গে ফাঁসির সাজা হওয়া উচিত দোষী? আমি প্রথমেই বলেছি, এনকাউন্টার করলেই ক্রাইমটাকে শেষ করতে পারবে না, কিন্তু ফ্যাক্টরিটা পেছনে আছে, একজন শেষ করে ফ্যাক্টরি থেকে তো একটার পর একটা আসতেই থাকবে, কিভাবে শেষ করবে সেটাকে? আমি সেখানেই বলছি এনকাউন্টারটা, আমি জানি না উনি কেন বলেছেন, বলতেই পারেন, কিন্তু আমার কথা হচ্ছে যে ওখানে আমাদের যেটা মূল্যবোধ শিক্ষাটা যদি ছোটোর থেকে দেওয়া শুরু করে, তখন এনকাউন্টারের ব্যাপারটা আসছে না। আমরা গোড়ার থেকে কেন যাচ্ছি না? গোড়াতে আমরা জল দিই না, একটা গাছে ভাবছি আমরা আম চাই, গাছটাকে জল দিচ্ছি না, সার দিচ্ছি না, তাই না? গাছে যদি নোংরা জল যায় গাছটার মধ্যে, দূষিত হাওয়া যায়, সে ফলটা কি ভালো হবে? হবে না। তাই ডোমেস্টিক ভায়োলেন্স বন্ধ করে, তুমি দেখবে এই যে সঞ্জয় রয়, তাই না ওনার নাম, একে তুমি দেখবে একদম এই যে এনকাউন্টার, তাকে এনকাউন্টার সে তো বলছে কি শাস্তি দিতে লাগে দাও, আমি রাজি, আমি রেডি হয়ে আছি, বলেছে কিনা? তার মানে এটা ওর জন্য জল ভাত। এবং ওর বাড়িতে যখন যাওয়া হলো, মায়ের সঙ্গে যখন কথা হলো, তখন দেখা যাচ্ছে মায়েরও বিশেষ একটা ইন্টারেস্ট নেই, বলছে হ্যাঁ লাস্ট আমার কাছে সঙ্গে তখনই দেখা করতে এসেছিলো, তাই না? মা একবারও বলেননি যে এরকম ছেলে আমি চাই না, ওকে শেষ করে দাও। তুমি দেখো কোথাও না কোথাও মাও বোধহয় জানেন যে ছেলেটাকে যখন বড় করেছিলাম ভালো পরিবেশে বড় করতে পারিনি। হ্যাঁ, তারপর আরো কোশ্চেন আসছে, সঞ্জয় রয় একা করতে পারেন না, এটা 150 গ্রাম যখন পাওয়া গেছে, সিমেন্ট পাওয়া গেছে, অনেকেই জড়িত। কিন্তু তুমি সঞ্জয় রায়ের মায়ের, আমি যেটা দেখলাম ছোট ছোট ক্লিপগুলো, আমি তখন ভাবলাম কেমনই আমাদের সাধারণ বাড়ির মতন হলে প্রথমে তো আমরা বলতাম সেই সন্তানকেই ত্যায্য করবো, কোনো সম্পর্কই নেই। উনি সেটাও না, এটাও না, সেটাও না, খুব কুল, বলছেন হ্যাঁ এই তো লাস্ট কখন এসেছেন। এবং এরকম দেখা, শি ওয়াজ ইন আ বিগ হারি, কোথায় যেতে লাগে এরকম করে ক্যামেরার দিকেও তাকাচ্ছে না, এবং নির্লিপ্তভাবে বলে গেলেন। তো এনকাউন্টার আমার মনে হয় সলিউশন আনতে পারে না, কারণ এরা বলছে মারো না। তুমি দেখেছো অনেক সিরিয়াল কিলার বলছে হ্যাঁ লাস্ট এই খুনটা করব, দেখি ধরতে পারো কিনা। সে জানে একদিন একদিন ধরা পড়বেই, সে লিখেও দিচ্ছে। কলকাতার সেই কাণ্ডে অসমের মুখ্যমন্ত্রী বললেন যে অসমের শাস্তির ব্যবস্থা করা হয়, সমালোচনা হলেও তাড়াতাড়ি ব্যবস্থা শাস্তি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তিনি সেটা নিয়ে মন্তব্য করলেন যে শাস্তি হয় সেই বিষয়ে ধীর গতিতে হলো, কিন্তু দেখা যাচ্ছে সেখানেও
দ্রুত কোনো ব্যবস্থা হয়নি, অসমেও সেরকম কোনো ব্যবস্থা হয়নি। কিন্তু দেখা যাচ্ছে লড়াইটা শুধু নারী নয়, লড়াইটা হচ্ছে সকল পুরুষ এবং মহিলা সকলেই সমান অধিকার, এবং সেখানে দেখা যাচ্ছে সমাজ পরিবর্তনের দিক থেকে প্রশ্ন উঠে যাচ্ছে। সমাজ নারীদের এখনও দেখা যাচ্ছে অনেক সমাজে তাদের পিছিয়ে রাখার যে সমস্ত ঘটনা ঘটছে, কুসংস্কারে জড়িত, ডাইনি হত্যা হচ্ছে, অ্যাসিড অ্যাটাক হচ্ছে মেয়েদের সঙ্গে, এমন অনেক ঘটনা ঘটছে। এবং শিক্ষাক্ষেত্রেও দেখা যাচ্ছে মেয়েদেরকে সেখানে কোটা বিরোধী ব্যবস্থা রয়েছে। তারপর এই সমস্ত যে সমাজে ঘটনাগুলো ঘটছে নারীদের পিছিয়ে রাখার, সে বিষয়ে কি বলবেন? কি ব্যবস্থা নেওয়া উচিত এমন সমাজ পরিবর্তনের মধ্যে দিয়ে? সমাজ পরিবর্তনের মধ্যে দিয়ে উন্নয়ন আনাটা খুবই জরুরি। এই যে বলে অ্যাসিড অ্যাটাক করা হচ্ছে বা নারীদের উপর বিভিন্ন অত্যাচার করা হচ্ছে, আমি সেটা সবগুলোর পেছনে সেই একই মানসিকতা কাজ করছে। অর্থাৎ এই লোকগুলো যারা ক্রাইম করছে তারা ডেসপারেট, তারা এত ডেসপারেট যে তারা নিজেদেরকে বাঁচানোরও চেষ্টা করছে না। কেননা এখানে ব্যাপারটা হচ্ছে ইগো। যারা সিরিয়াল কিলার, যারা অ্যাসিড অ্যাটাক করছে, ওদের এখানে ইগো কাজ করছে, তাই না? এবং তুমি দেখো আরজিকর হসপিটালের যে কেসটা হলো, তাকে শুধু রেপ করা হয়নি, তাকে যেইভাবে তার থাইরয়েড গ্ল্যান্ড থেকে শুরু করে জেনিটাল পার্ট তাকে বলা হচ্ছে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, টর্চার করা হয়েছে, এবং জেনিটাল পার্টে এমন কিছু সেখানে ইয়ে করা হয়েছে। এই যে ব্যাপারগুলো ইনসার্ট করা হয়েছে, এই যে তুমি এটা ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, এখানে কিন্তু কি হচ্ছে, ভীষণ ডেসপারেট, এবং যে করেছে সে একটু তার জন্য লজ্জিত নয়, তাই না? তো এখানেও কাজ করছে তার ইগো, আসলে ইগো কাজ করছে, এবং সে চাইছে একটা এরকম যেন হতে থাকছে, সেটাকে সাপোর্ট করছে। এবং সেটাকেও সরানোর জন্য আমি ভাবি যে প্রথম কথা, মেয়েরা যথেষ্টভাবে নিজেকে কি বলবো, সেলফ ডিফেন্সটাকে প্র্যাকটিস করতে লাগবে, নিজেকে যথেষ্টভাবে। হ্যাঁ, তারপরেও কিন্তু অ্যাটাক হতে পারে, আমি বলছি সেটা করলে তুমি করতে পারবে। আজকে সেলফ ডিফেন্স জানলেও এই যে ডক্টর, যে মেয়েটি 32 ইয়ার্সের, ওর উপরে এতজন মিলে, যেটা সিমেন্টস পাওয়া গেছে 150 গ্রাম, সেখানে কিন্তু সঞ্জয় রায় একা নয়, অনেকে মিলে করেছেন, সেখানে সেলফ ডিফেন্সও কাজ করবে না। যখন 20 জন 17 জন ছত্তিশগড়ে, এরপরে আরজি করে ঘটনা পরে ছত্তিশগড় থেকে খবর আসছে সেখানে 17 জন মিলে ধর্ষণ কাণ্ডে জড়িত ছিল, এবং সেলফ ডিফেন্স একজনের মেয়ের পক্ষে এতটাই 20 জন পুরুষের সঙ্গে সম্ভব নয়। না, একটা মেয়ের জন্য না, একটা পুরুষের জন্য, একটা পুরুষকেও যদি, এখানে আমি বলছি মেয়ে ছেলে সবসময়, একটা পুরুষকেও যদি এরকম 15-16 জন যদি একসঙ্গে অ্যাটাক করে এভাবে, ঠিক সেভাবে, রেপের জন্য না, অন্য কিছু তো হতে পারে, তাকে গলা কাটতে পারে, তাকে ছিনতাই করতে পারে, তাই না? হ্যাঁ, হাত কাটতে পারে, সেও কি পারবে? এখানে পুরুষ হোক নারী হোক যেই হোক, তার অপোজিটে যদি 15-16 জন 10-12 জন চলে আসছে, সে পারবে না। সেলফ ডিফেন্স একটা এক্সটেন্ট পর্যন্ত তোমাকে হয়তো করতে পারবে, তোমার সেলফ কনফিডেন্স বাড়াতে পারবে। অনেক সময় কি হয়, আমরা কনফিডেন্স হারিয়ে ফেলি, হয়তো বাঁচার রাস্তা আছে কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেলি। সেলফ ডিফেন্স যখন তুমি শিখতে থাকবে, তোমাকে ভেতর থেকে দেখা যায় তোমার যে কি বল, তোমার ভেতরটা একটা সাহসের তোমার ভেতরটাতে সাহসের সঞ্চার করে। দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে কি চান? দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে সেটা তো আদালতই ঠিক করবেন কিভাবে দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের ভারতীয় যেটা রুলস রেগুলেশন ল যেটা আছে তার সঙ্গে সঙ্গতি রেখে, আমরা চাইলেও হবে না, তার সঙ্গে সঙ্গতি রেখেই সেটাকে করতে হবে। এবং সেটা অনেক লম্বা প্রসেস, ধরুন আমার মতন বা আমরা এখানে আলোচনা করে সেটাকে শেষ করতে পারবো বলে মনে হয় না। এবং এটা কিন্তু আমি শাস্তির থেকে বড়, আমি যেটা বললাম, আফগানিস্তানেও তো এরকম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে, সেখানে কি বন্ধ হয়েছে? হয়নি। সেখানে তো বোরখা পরে আছে মেয়েরা, সেখানে কি বন্ধ হয়েছে মেয়েদের উপরে হতেছে? বোরখা পরা এটা একটা সাইকোলজি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেয়ার সাইকোলজি। ওটা চাইল্ডহুড ট্রমা, এবং ও নিজেকে ইনকমপ্লিট ভাবে সেই ক্রিমিনাল, তখন সেই কাজগুলো করছে। এই জায়গাটাকে আমাদের বুঝতে লাগবে। এখানে আমি বারে বারে বলছি যে আমাদের সমস্ত কিছু গোড়ার থেকে একটা যখন একটা বাচ্চা থাকে, সেই চাইল্ডহুড, আমি এই জন্য ভাবি মা বাবা হওয়ার আগে তাদের একটা কাউন্সেলিংয়ের দরকার। বিয়ে তো হয়ে গেল, এবার যদি ভেবেছো ফ্যামিলি প্ল্যানিং করবে, তাহলে কাউন্সেলিং করো এবং নিজেরা স্পিরিচুয়ালি অনেক ডেভেলপ হও।
মা বাবার জার্নিটা হচ্ছে স্পিরিচুয়াল জার্নি, যদি সেটা হয় তাহলে পৃথিবীতে সন্তান আনো, আর না হলে বোঝাবারই লাভ নেই। সেটাই, প্রথমত মূল্যবোধ শিক্ষা, পারিবারিক শিক্ষা, এরপর সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনের দায়িত্বের মধ্যে দিয়েই নারী সুরক্ষা নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সন্তোষী মল্লিক, আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে সজাগতার বিষয় এই পর্যন্ত, এরপর দেখতে থাকবেন সজাগতার বিশেষ এপিসোড। ধন্যবাদ।